বিসিএস রিটেনে বাংলা ব্যাকরণে 30 মার্কসের যে প্রশ্নগুলো আসে 30 টোটাল 60 মার্কস, যেহেতু দুইটা পেপারে পরীক্ষা দেওয়া লাগে যারা বোতে আছি আমরা। তো এখন এই 30 মার্কসের মধ্যে কিছু প্রশ্ন গতানুগতিক প্রশ্নের বাইরেও আসে, যেমন হচ্ছে বাক্যগুলো রিলেটেড, বাক্যের গঠন অনুসারে শ্রেণী বিভাগ, অংশ, গুণ ইত্যাদি। তো আজকে আমরা বাক্য নিয়ে পড়বো, বাক্য রিলেটেড যত প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো একটু দেখবো। বাক্য রিলেটেড আমি যদি প্রথমে বাক্যের সংজ্ঞাটা দেখি, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করা যায়। সুবিন্যস্ত পদসমষ্টি, এটা দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলে তাকে সেই সমস্ত সুবিন্যস্ত পদসমষ্টিকে বলা হয় বাক্য। তো বাক্যের প্রকারভেদ যদি আমরা দেখি, প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গঠন অনুযায়ী আর একটা হচ্ছে ক্রিয়ার ভিত্তিতে। ক্রিয়ার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে যেখানে ক্রিয়া থাকবে সক্রিয় বাক্য, আর যেখানে ক্রিয়া থাকবে না এটা হচ্ছে অক্রিয় বাক্য। আবার গঠন অনুযায়ী তিন প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, আর একটা জটিল, আর একটা যৌগিক বাক্য। আর বাক্যের গুণ হচ্ছে তিনটি গুণ অবশ্যই থাকতে হবে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, আসক্তি থাকতে হবে। অংশ হচ্ছে দুটি, একটা হচ্ছে উদ্দেশ্য থাকে একটা বাক্যে, আর একটা অংশ হচ্ছে বিধেয়। আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে পড়ি। প্রথমে হচ্ছে বাক্যের অংশ দুটি, একটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য কি? বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যেমন সুমন বল খেলে। এই যে বল খেলে কথাটা বলা হচ্ছে কাকে উদ্দেশ্য করে? সুমনকে উদ্দেশ্য করে, তাই সুমন হচ্ছে বাক্যের উদ্দেশ্য। আর কাউকে উদ্দেশ্য করে যা বলা হয় তাকে বিধেয় বলে, অর্থাৎ বল খেলে এই অংশটা এই জিনিসটাকে বলা হয় বিধেয়, বাক্যের বিধেয়। প্রকারভেদ, তো ক্রিয়ার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে অক্রিয়। সক্রিয় বাক্যটা দেখি আমরা, যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে তাকে সক্রিয় বাক্য বলে। আমার মা চাকরি করেন, কি করেন? চাকরি করেন। তাহলে এখানে বাক্য যে ক্রিয়াপদ আছে করেন। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া যদি না থাকে তাকে অক্রিয় বাক্য বলে, যেমন তিনি বাংলাদেশের নাগরিক। একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, এটাতে কোনো কাজ বোঝাচ্ছে না। এরপর গঠন অনুযায়ী তিন প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তা আমরা বাক্য রূপান্তরের ক্ষেত্রে এই বাক্যগুলোতে একটা থেকে আরেকটাতে কিভাবে রূপান্তর করতে হয় ওই জিনিসটা দেখে আসছি। সরল বাক্য কাকে বলে? সংজ্ঞাটা যদি দেখি, একটা মাত্র ক্রিয়া কর্তা থাকবে এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তোমরা বাড়ি যাও, যাওটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। কেন? কোথায় যাইতে বলা হচ্ছে? বাড়িতে যাওয়ার কথা বলা হচ্ছে। একটা মাত্র কর্তা, এই যে তোমরা, এটা হচ্ছে একটা কর্তা বা একটা সাবজেক্ট। তো আমরা একটু দেখি, শুরুতে অসমাপিকা ক্রিয়া এবং পরে সমাপিকা ক্রিয়া থাকলে, অর্থাৎ দুইটা ক্রিয়া আছে, তবে সেই ক্ষেত্রে একটা সমাপিকা হলে অন্যটা অসমাপিকা হবে। অসমাপিকা ক্রিয়াটা শুরুতে বসে, যেমন তুমি আসবে বলে সেই স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর কপাল ভাঙলো, এই ভাঙলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে, আমরা তিন ভাই বোন, তিনি বাংলাদেশের নাগরিক, এগুলো হচ্ছে, এখানে কোনো ক্রিয়া নেই, এগুলো হচ্ছে সরল বাক্য। এক বা একাধিক সমাপিকা ক্রিয়া থাকলেও, এখন অনেক ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া একের অধিক হতে পারে। দেখি একটা এক্সাম্পল, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন। এখানে অনেকগুলো সমাপিকা ক্রিয়া, কিন্তু কথা হচ্ছে এখানে কোনো কানেক্টর নেই। তারপর হচ্ছে আহ এটাকে কি বলে, যা তা, যিনি তিনি, এই ধরনের ওয়ার্ড গুলোও নেই, সাপেক্ষ সর্বনাম গুলোও নেই। তো এটা জটিলও হবে না, যৌগিকও হবে না, হবে হলো সরল বাক্য। এরপর জটিল বাক্য দেখি একটু। একটি প্রধান খণ্ড বাক্যের সাথে এক বা একাধিক আশ্রিত বাক্য থাকবে, পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কন্ডিশন থাকার মতো একটা বিষয় আর কি। যেমন কিছু সাপেক্ষ সর্বনামও ইউজও দেখবো আমরা, কিছু সাপেক্ষ যোজকও দেখবো। সর্বনাম কি? ওই যে নাউনের পরিবর্তে বা বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম। যা তা একই বাক্যে দোনোটাই থাকবে। তারপর যে, সে, যারা, তারা, যিনি, তিনি, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ যোজক দেখি আমরা, যদি, তবে, যদিও, তবুও, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যেমন, তেমন, যখন, তখন, এগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। তাহলে এক্সাম্পল দেখি আমরা, যদিও ছোট তবুও রসে ভরা, যখন বিপদ আসে, তখন দুঃখও আসে, বিপদের সময় দুঃখ আসে, যখন তখন, এই যখন তখন এগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে, যদি, তবে, এই যে যদি, তবে, এগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। তার মানে
যদি নিয়মিত সাঁতার কাটো, একটা কন্ডিশন দিল, কন্ডিশনের রেজাল্ট হচ্ছে এটা যে তবে স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে এটা একটা জটিল বাক্য। যৌগিক বাক্যর ক্ষেত্রে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্রিত বাক্য মিলিত হয়। এখানে কিছু কানেক্টর বা প্রভৃতি অব্যয় যোগে যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো সমন্বিত থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে অব্যয়। এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি। তিনি সব, কিন্তু কৃপণ। সত্যি কথা বলিনি, তাই বিপদে পড়েছি। এই যে এখানে অব্যয় আছে, অব্যয় থাকার ফলে এগুলো যৌগিক বাক্য হচ্ছে। আর অব্যয় যদি আমরা ইউজ না করি তাহলে সেমিকোলন ব্যবহার করতে পারি। আমি পড়াশোনা শেষ করব, তারপর খেলতে যাব, এরপর খেলতে যাব, এটা না বললে অথবা তারপর খেলতে যাব, এখানে মাঝখানে একটা সেমিকোলন দিলাম। ছোট কিন্তু রসে ভরা। বিপদ এবং দুঃখ এক সময় আসে। বিপদ আসে, দুঃখ আসে। বিপদ এবং দুঃখ একই সময় আসে। নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত সাঁতার কাটো, এটা একটা সম্পূর্ণ স্বাধীন বাক্য। স্বাস্থ্য ভালো থাকবে, এটা একটা স্বাধীন বাক্য বলা যায়। দুটোর আগে যখন আমরা কমা দিয়ে অ্যাড করবো তখন এটা যৌগিক বাক্য হয়ে যাবে। বাক্যের গুণ হচ্ছে তিনটি, একটা হলো যোগ্যতা, আর একটা আকাঙ্ক্ষা, আর একটা আসক্তি। আসক্তিটা শুরুতে দেখি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস। পদবিন্যাসটা আগে পরে হবে না, একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে হবে। চন্দ্র উপগ্রহ একমাত্র পৃথিবীর। এই যে এলোমেলো ওয়ার্ড গুলো, এগুলো পড়ে কিছু বোঝা যাচ্ছে না। আমরা যদি এভাবে বলি, চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ, উপগ্রহটা পরে আসবে আর কি, তাহলে কথাটা শুনতে ভালো শোনাচ্ছে এবং ন্যাচারাল শোনাচ্ছে। এই যে সুশৃঙ্খল পদবিন্যাস, যার যেখানে থাকা উচিত সেখানে না থাকলে জিনিসটা হচ্ছে আসক্তির অভাব। আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। এরপর আকাঙ্ক্ষা দেখি। এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছাটা, তাকেই কি বলে? আকাঙ্ক্ষা বলে। যেমন একই সেন্টেন্সে আমি কি করলাম, উপগ্রহটা লিখলাম না, চন্দ্র পৃথিবীর একমাত্র, এরপর আর কিছু বললাম না। কি একমাত্র? কি একমাত্র হচ্ছে উপগ্রহ। এই যে উপগ্রহ শোনার আগ্রহ, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। এরপর সবচেয়ে জটিল যেটা, মানে এখানে 6টা পার্ট আছে, 6টা পার্ট গুলো আমাদের দেখতে হবে একটু। সেটা হলো যোগ্যতা। বাক্যের গুণের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যোগ্যতা, পরীক্ষায় প্রায় আসে এগুলো। বাক্যের পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধন। যেমন বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে। এখন বর্ষায় তো রৌদ্র থাকে না, বা বর্ষার তো রৌদ্র হয় না, বর্ষার বৃষ্টি হয়। তাহলে রৌদ্র ওয়ার্ডটা এখানে যাবে না, এখানে ভাবগত মিল থাকছে না। এরপর আমরা দেখি যোগ্যতা বলতে কি কি যোগ্যতার অভাব হতে পারে। একটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ, মানে হচ্ছে সাধু ভাষা এবং চলিত ভাষার মিল একসাথে করে ফেলা। দুটো একসাথে ইউজ হবে না, দুটোর একটা ইউজ করতে হবে। যেমন গরুর শকট, আসলে গরুর শকট হয় না, গরুর গাড়ি হবে। সব পোড়া হয় না, হবে শবদাহ। মরা দাহ হয় না, হবে মরা পোড়া। এই যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে আসে এমসিকিউতে। এগুলো সব গুরুচণ্ডালী দোষে দূষিত। এরপর বাহুল্য দোষ হচ্ছে কোনগুলো? এই যে সকল, আবার রা। বাক্য শুদ্ধির ক্ষেত্রে আমরা এই অংশটা দেখছি, প্রত্যেকটা পরীক্ষা একটা এটা আসছে। সব, ভদ্র মহোদয়, গণ। এই গণ হলে আবার সব একসাথে হবে না, একটা হবে। ছাত্ররা স্কুলে উপস্থিত ছিল, এটা হবে। না হয় এই রাটা বাদ দিয়ে সকল ছাত্র স্কুলে উপস্থিত ছিল, এটা হবে। তার মানে দুইবার বাহুল্য নিয়ে আসছি আমরা। বাগধারার শব্দ পরিবর্তন। বনে ক্রন্দন, তো আমরা তো বনে ক্রন্দন পড়িনি কখনো, আমরা পড়ছি সবসময় অরণ্যের রোদন। তো বাগধারার ওয়ার্ডগুলো যেভাবে থাকবে ওভাবেই রাখতে হবে, এটা চেঞ্জ করতে পারবো না নিজেদের মতো করে। তো বাগধারাগুলো অপরিবর্তিত থাকবে। উপমার ভুল প্রয়োগ। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল। এখন হৃদয় মন্দির আসলে হয় না, হৃদয় ক্ষেত্র হয়। আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হইল কেন? এই যে আশার বীজ, বীজগুলো উক্ত হয় কোথায়? যে কোনো একটা ক্ষেত্রে। মন্দিরে কিন্তু বীজ উক্ত হয় না। যে কোনো একটা ফিল্ডে বা ক্ষেত্রে কি হয়? বীজ উক্ত হয়। তাহলে এখানে হৃদয় ক্ষেত্রে হবে, আশার বীজ উক্ত হল। এরপর 5 নম্বর দুর্বুদ্ধতা। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ। এখন এই প্রপঞ্চ ওয়ার্ডটা বেশিরভাগ মানুষই বুঝবে না। তো প্রপঞ্চ করেছো, এটা হচ্ছে দুর্বুদ্ধতা, ওয়ার্ডটা বুঝতে কষ্ট হচ্ছে। এর পরিবর্তে যদি আমরা চাতুরি ইউজ করি, তুমি আমার সঙ্গে চাতুরি করেছো অথবা চালাকি করেছো, তখন শুনতে আরো ভালো শোনাবে, ওটা শুদ্ধ হবে। তারপর একটা বিষয় হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। তো এলো, এই তেল জাতীয় বিশেষ কোনো শস্যের রস, তৈল দিয়ে এটা বোঝায়। আবার
তিল যোগ ন দিয়ে তিল জাতীয় স্নেহ পদার্থ। তাহলে রীতিসিদ্ধ অর্থবাচকতা এক একটা শব্দের একটা মিনিং থাকতেই পারে, তবে এটাকে অন্য মিনিংয়েও ইউজ করা যায়। এটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। এর মধ্যে দিয়ে আমরা আজকে বাক্যের ব্যাপারে ডিটেলসে জানলাম। ধন্যবাদ।